দায়িত্ব নিলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দেশে সত্যিকার গণতন্ত্র ফেরাতে চায় সরকার, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, ইতিহাস ঐতিহ্য ধরে রাখার আহ্বান। রাজকীয় আয়োজনে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার। কুশল বিনিময় আর দাপ্তরিক কাজে কাটল দায়িত্বের প্রথম দিন। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। অপারেশনাল স্থাপনা পরিদর্শন। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরে 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার, বিচার দাবিতে মানববন্ধন। এবং সিঙ্গেল ডেকের নিবন্ধন নিয়ে কাঠামো পরিবর্তন। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 800-র বেশি অবৈধ স্লিপার বাস। দেখেও না দেখার ভান বিআরটিএর, শুধু জরিমানায় দায় সারছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অভিযোগ, গেল 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর কথা জানিয়েছে বিমান মন্ত্রী। তিনি বলেন, চলতি বছরই চালু হবে 3rd টার্মিনালের কার্যক্রম। আর পাহাড়ের শান্তি রক্ষায় সবার সম্মিলিত প্রয়াস চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তারা। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় গেল শুক্রবার সম্প্রসারিত হয় মন্ত্রিসভা। 4টি মন্ত্রণালয়ে নতুন পূর্ণমন্ত্রী আর পররাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় নতুন 2 প্রতিমন্ত্রীকে। দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে এলে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন নীতি নির্ধারকরা। দেশের ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া, যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। এদিন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, 16 ডিসেম্বর চালু হবে শাহজালালের 3rd টার্মিনাল, আর অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। 3rd টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলেও করব। চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। আমরা অক্টোবরে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে কক্সবাজারকে ওপেন করব। কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরি। তিনি বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাষ্ট্রীয় যে পেরিফেরি আছে, নির্দেশনা আছে এবং রাষ্ট্রের যে সংবিধান আছে, নর্ম আছে, সেগুলিকে সুবিবেচনায় আমরা যেন শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। এদিকে দপ্তর বদল হওয়া মন্ত্রী আফরোজা খানম জানান, সরকারি খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের। খাদ্য যদি ভালো ভূমিকা রাখতে পারে দেশে, সেদিকেও কাজ করব। আর মানুষ যাতে নিরাপদ খাদ্য পায় সেটার দিকেও আমরা সবাই লক্ষ্য রাখব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নতুন এলজিআরডি মন্ত্রী। তিনি জানান, যথাসময়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। সরকারের লক্ষ্য সত্যিকারের গণতন্ত্র ফেরানো। সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী
প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও অফিস করেছেন মন্ত্রণালয়ে। তিনি বলেন, সব ধর্মের অনুসারীরা যাতে নির্ভয়ে তাদের দাবি জানাতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে। মুয়াজ্জিন, খতিব, খাদেম, সেবায়েত, পুরোহিত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমাদের সমস্ত ধর্মের যারা গুরু আছেন তাদেরকে আমরা কিভাবে আমরা মানে রাষ্ট্রে একটা সহযোগিতা এবং তাদের সম্মান বাড়ানোর আওতায় নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আমাদের ক্লিয়ার প্রিসাইজ পলিসি আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান সদ্য দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসলে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সংবিধানের রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কর্মযাত্রা শুরু হলো। দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বেলা 11টায় বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহীর একটি দল বরণ করে রাষ্ট্রপতিকে। দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করতে সকাল থেকেই নেওয়া হয় প্রস্তুতি। পুরো বঙ্গভবন ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তায়। বঙ্গভবনে প্রবেশ করলে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে তার অফিস কক্ষে দাপ্তরিক নথিপত্র ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নৌ ও বিমান বাহিনীতে পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে এই নির্দেশনা দেন তিনি। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে নির্বাচনী পর্ষদ উদ্বোধন শেষে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার দুপুরে বিমান বাহিনীর সদর দফতরে নৌবাহিনীর প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী নৌপ্রধানকে অভিনন্দন জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। এর আগে 23 জুলাই খন্দকার মিসবাউল আজিম বাংলাদেশ নৌবাহিনীর 18তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব আনা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, মহেশখালীর LNG টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। রিজভী বলেন, চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং LNG ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা, আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করব। একটি দেশকে খুশি করতে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস
মুছে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক সেমিনারে জামায়াত নেতারা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার অভিযোগ করেন। মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন দেশ বরেণ্য ইসলামিক স্কলাররা। সেমিনারে রাষ্ট্র গঠনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সর্বোত্তম আদর্শ বলে তুলে ধরেন বক্তারা। আমাদের বর্তমান সরকারও অনুষ্ঠানে জামাত নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। বর্তমান সরকার তারা সংশোধন চায় সংবিধানের, রাষ্ট্র কাঠামোর মৌলিক কোনো সংস্কার, সংবিধানের মৌলিক কোনো সংস্কার, আমূল কোনো পরিবর্তন তারা চায় না। জনগণের অধিকারের সাথে সূচনা থেকেই তারা বিশ্বাসঘাতকতা করবে। আমরা 2024-এ একটা পরিবর্তনের জন্য আমরা আশা করেছিলাম, কিন্তু প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোঁকার মধ্যে ফেলে, তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হয়ে আসলে যত সংস্কারের কথা বলা হোক, ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দেশকে খুশি করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। বিরোধী দলীয় নেতার অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, বিএনপি একই পথ অনুসরণ করছে। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। পরে রাসূলের জীবনী লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামাত আমির। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই বাছাই তালিকায় বাংলাদেশে আশ্রয় শিবিরে জন্ম নেয়া শিশুদের অন্তর্ভুক্ত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীতে এক সেমিনারে কূটনীতিকরা বলেন, মানবিক সহায়তায় নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই রোহিঙ্গা সংকটের সমাধান নিহিত। 12 লাখের বেশি প্রতি বছর নতুন করে জন্ম নিচ্ছে প্রায় 25,000 শিশু। রোববার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা ঢলের 10ম বছরে প্রবেশ উপলক্ষে কূটনৈতিকবিদদের, সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এবং আন্তর্জাতিক সংস্থা অক্সফামের আয়োজনে সেমিনারে উঠে আসে সংকটের বহুমাত্রিক প্রভাব। বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী সংকট এখন শুধু মানবিক নয়, বাংলাদেশের জন্য ক্রমেই তা নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠছে। There are infrastructures which have gone through conflicting parties, and the conflicting parties have agreed to BRI. কূটনীতিকদের বক্তব্যে উঠে আসে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মানবিক সহায়তা নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই আছে। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যোগাযোগে মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখার কথা জানায় চীন। আর ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে আরও 14 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেয়। However, the outbreak of the internal conflict in Myanmar subsequently made it impossible to ensure the security conditions necessary for this repatriation. There are a huge number of Rohingya refugees in this country. We want to recognize the incredible generosity of Bangladesh. যাচাই বাছাই প্রক্রিয়ায় ক্যাম্পে জন্ম নেয়া প্রতিটি শিশুকে অন্তর্ভুক্ত করে দ্রুত প্রত্যাবাসন শুরুর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চায় ঢাকা। The Rohingya crisis originated in Myanmar. Its sustainable solution must ultimately be found in Myanmar.
The ultimate objective is the safe, voluntary, dignified and sustainable return of the Rohingyas to their homeland in Rakhine State. This is not simply a policy preference, it is the only sustainable way forward. দ্বিপাক্ষিক যোগাযোগের পাশাপাশি জাতিসংঘ আঞ্চলিক উদ্যোগ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ঢাকা। তবে প্রায় এক দশক ধরে চলা সংকট আর দীর্ঘায়িত না করে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এখন বাংলাদেশের প্রধান দাবি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ভূখণ্ডের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশ হস্তক্ষেপ না করলেও রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সচেতন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও সার্বজনীন মানবাধিকার লঙ্ঘিত হওয়ায় মানবিক মূল্যবোধ থেকেই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এ সময় আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে সরকার যে সিদ্ধান্ত নেবে তাতে জনগণের সমর্থন নিশ্চিত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান আইনমন্ত্রী। জেনোসাইড ডে উপলক্ষে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু, এবং সেইটা রক্ষা করতে যে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, সুতরাং মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। সময় সংবাদে আরও থাকছে। গ্যাস সংকটে রাজধানীর পাম্পে যানবাহনের সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। নবায়নযোগ্য বিদ্যুতের ট্যারিফ নিয়ে গণশুনানি, দাম বাড়ানোর পায়তারা দেখছে ক্যাব। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। পরে গেল 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালে আজ তাকে হাজির করার পর গ্রেফতার দেখানোর আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার এক দেহরক্ষীর সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের তথ্য উঠে আসে। সাক্ষ্যে বলা হয়, ইলিয়াস আলীর গুমের আগে মহাখালীতে একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন সাইফ। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। ঢাকায় একাধিক বিদেশি দূতাবাসে ইমেইলে হামলার হুমকির অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছে সিটিটিসি এবং ডিবি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে হয়রানি, এবং আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। হুন্ডি ব্যবসায় লোকসানের পর গড়ে ওঠে চাঁদাবাদের চক্র। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করত তারা। দাবি পূরণ না হলে চালানো হতো সংঘবদ্ধ হামলা। ঢাকা মেডিকেলের চিকিৎসকের উপর হামলার ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চক্রটির 2 সদস্যকে। 17 আগস্ট রাতে চেম্বারে রোগী দেখে বাসায় ফিরছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমান। শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার উপর হামলা করে একদল যুবক। এই ঘটনায় ডাক্তার আসাদুর রহমান পল্টন মডেল থানায় জীবনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কিছুদিন আগে একটি অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করে $15,000 চাঁদা দাবি করা হয়েছিল। পরে তদন্তে নেমে হামলার মূল পরিকল্পনাকারী সানি সাহা ও ফাতিন ইসরাক লাবিবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এর আগেও অধ্যাপক ডাক্তার AKM আমিনুল হকের কাছেও চাঁদা দাবি করেছিল চক্রটি। ভাটারা এলাকা থেকে সানি এবং ফাতিম ইসরাক লাবিব নামে
দুজনকে গ্রেপ্তার করি। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। সানি 2022 থেকে 2025 পর্যন্ত লেবার ভিসায় সিঙ্গাপুরে ছিল। পুলিশের ভাষ্য, হুন্ডি ব্যবসায় লোকসান গুণে সানির নেতৃত্বে চাঁদাবাজির এই গ্রুপটি গড়ে ওঠে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের পরিচয় সংগ্রহ করে চাঁদা দাবি করেন তারা। টাকা না পেলে করা হয় সংঘবদ্ধ হামলা। ইভানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইভান স্বীকার করে যে তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন বর্ণাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রংপুরে প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতারের পর জানা গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শিক্ষক ও শিক্ষার্থীরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করা হয়। শুধু এই বিদ্যাপীঠের সহকর্মীরা নয়, প্রতিবাদে অংশ নেন কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও। হত্যাটা হয়েছে, এটার আমাদের প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি এটার বিষয়ে। খুনি যেই হোক না কেন, আমরা দ্রুত বিচার চাই। চাঞ্চল্যকারী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নিজ ভবনের ছাদে ইয়াবা সেবনে বাধা দিলে উত্তেজিত হয়ে শিক্ষক গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ছাদে উঠতে গেলে সিঁড়ির মধ্যে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মেয়ে প্রার্থী সিঁড়ির দিকে এগুতে থাকলে গলায় রশি পেঁচিয়ে ও শিশু প্রিয়ম তাদের চিনে ফেলায় তাকেও একই কৌশলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। ঘটনা ভিন্ন খাতে নিতে হত্যার পর মালামাল লুট করে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেয় হত্যাকারীরা। একটা চুরিকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হত্যার শিকার ওই শিক্ষক পরিবার ও অভিযুক্ত 2 তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস একই এলাকা মাছুয়াপাড়ার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। পরকীয়ার বলি হলেন গৃহবধূ। জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মগোপনে স্বামী। মাহারা হলো অবুঝ 2 সন্তান। এদিকে ঝিনাইদহে চাচাতো ভাইয়ের সঙ্গে মারধরে মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ ও ফরিদপুর থেকে 2টি লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর পরকীয়ার বলি এক গৃহবধূ, মাহারা হলো অবুঝ 2 শিশু। স্বজনদের আহাজারি। রোববার সকালে জামালপুরের শেখের ফিটার রেল ক্রসিং এলাকায় একটি কক্ষে 2 শিশু সন্তানকে আটকে রেখে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে। পরে জানালা দিয়ে বাইরে থাকা লোকজনদের কাছে শিশুরা পানি চাইলে রুমের দরজা তালাবদ্ধ দেখে জরুরি সেবায় কল দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে শিশুদের ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী কাউসার আহমেদ পলাতক রয়েছে। রেলিং দিয়ে 2টা বাচ্চা কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। দেখেন তো বাচ্চা 2টা কি সমস্যা। বাচ্চা রেখে এইভাবে ওনার ওয়াইফের এইভাবে হত্যা করলো, কিন্তু আমরা এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঝিনাইদহের কোটচাঁদপুরের বাড়ির পাশের একটি দোকানে গিয়ে খাবার চান মানসিক প্রতিবন্ধী তবিবুর রহমান। এ সময় খাবার না পেয়ে দোকানদার হাসিনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই শাকিল তবিবুরকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শাকিল। কিশোরগঞ্জের ভৈরবে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, এনজিওর ঋণের চাপ সইতে না পেরে খনুফা বেগম আত্মহত্যা করেন। এদিকে ফরিদপুরের সাদিপুর বাজারে পদ্মা নদীতে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে, তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে কলেজ ছাত্র হাসানের মৃত্যুর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত 13 আগস্ট প্রেমের ফাঁদে পড়ে সব হারিয়ে আত্মহত্যা করেন কলেজ ছাত্র হাসান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজারের শুল্ক ফাঁকে দিয়ে আনা 31 ভরির স্বর্ণালংকার সহ 2 চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য 75 লাখ টাকা। এই সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও এটিএম কার্ড জব্দ করা হয়।
কক্সবাজার বিমানবন্দরের পাশে ফিশারিঘাট এলাকা। সন্দেহজনক একটি মোটরসাইকেল থামার সংকেত দেয় কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানকারী দল। তবে সংকেত উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন দুই আরোহী। পরে ধাওয়া করে মোটরসাইকেল সহ দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে পাওয়া যায় 31 ভরি স্বর্ণ অলংকার। কোস্টগার্ডের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব স্বর্ণ অলংকারের আনুমানিক মূল্য 75 লাখ টাকা। স্বর্ণ অলংকারের পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, নগদ 5,742 টাকা, সৌদি আরবের 10 রিয়াল ও 3টি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত আটকের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল স্বর্ণের এই চালান। এর আগে একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন তারা। আমাদের যারা প্রবাসী যারা আছেন তাদেরকে বিভিন্ন প্রলুব্ধ দেখিয়ে তারা এই স্বর্ণের চোরাচালানটি শুল্ক ফাঁকি দিয়ে এরা নিয়ে আসে। আটক আজিম ও ফারুক সদর উপজেলার সফুলদন্ডি এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র অপরিবর্তিত রয়েছে। মূল লাইনে চাপ নেই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সংকটে ভোগান্তিতে যানবাহন চালক ও সিএনজি পাম্প সংশ্লিষ্টরা। ভোরের আলো না ফুটতেই শুরু হয় অপেক্ষা। যাদের জীবিকা চলে গাড়ি চালিয়ে, তাদের সময় থমকে আছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর লাইনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না কোথাও। সংকটের কবলে বন্ধ রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। তীব্র রোদ আর গরমে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে মেজাজ হারাচ্ছেন চালকরা। জীবিকা বন্ধ হওয়ার উপক্রম অনেকের। বাসায় কোনো গ্যাস নাই, পাম্পও গ্যাস নাই, এভাবেই চলতেছে আজকে 2-2.5 মাস হয়ে গেল। কবে যেটা সমাধান হবে তাও তো আমরা জানি না। 3 ঘন্টা অপেক্ষা করার পর আমার গ্যাস ঢোকে 400 টাকা, 450 টাকা। আর যখন আমরা সিরিয়াল দিয়া যখন প্রেসার কম থাকে তখন আমার গ্যাস ঢোকে 200 টাকা, 300 টাকা। গাজীপুরে কোনো পাম্পে ঢোকা যায় না, সব বড় বড় কাভার ভ্যান লাগাই দিয়া মুখ পুরো বন্ধ করে রেখে দিয়েছে, কোনো ছোটো গাড়ি ঢুকতে দেয় না। আমি গাজীপুর থেকে এখানে তেলে চালাই, তারপরে গ্যাসের সিরিয়াল দিছি, এখন 1 ঘন্টা 20-25 মিনিটের মতো হয়ে গেছে। গাড়ির দীর্ঘ সারির কারণে পাম্প সংলগ্ন সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। বিশৃঙ্খলা এড়াতে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। সেই সঙ্গে যোগ হয়েছে লোকসানের শঙ্কা। 1/3 সেলস হচ্ছে, এই সেলসের যে কমিশনের যে টাকাটা আমরা পাবো তিতাসের কাছে, ওইটাতে আমাদের ইলেকট্রিসিটি বিল দিতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তাছাড়া আমাদের এমপ্লয়িদের বেতন আছে, আনুষঙ্গিক হচ্ছে, মেইনটেনেন্স আছে। এটা মানে আমরা এখন টিকে থাকাই মুশকিল হয়ে গেছে আমাদের। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস নয়, জ্বালানি সংকটের দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা গ্রাহক ও ভুক্তভোগীদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ শিল্প গ্রাহকের কাছে পৌঁছে দিতে 10 বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তারা। আর মূল্যহার যৌক্তিক ও প্রতিযোগিতামূলক রাখার দাবি জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনদের। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণশুনানিতে এসব কথা বলেন তারা। এদিকে গণশুনানিতে দাম বাড়ানোর পায়তারা আখ্যা দিয়ে মানববন্ধন করেছে ক্যাব। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের গণশুনানি। অংশ নেন বিতরণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, জ্বালানি বিশেষজ্ঞ ও বিইআরসি চেয়ারম্যান সহ কারিগরি মূল্যায়ন কমিটির সদস্যরা। পরে বিভিন্ন প্রস্তাবের উপর মতামত দেন তারা। প্রস্তাব অনুযায়ী ওপেন অ্যাক্সেস সুবিধায় সরাসরি বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। তবে সরকারি গ্রিড ব্যবহারে গুনতে হবে চার্জ। আরো বলা হয়, মার্চেন্ট প্ল্যান্ট থেকে মোট উৎপাদনের 20% বেশি বিদ্যুৎ কিনতে পারবে না সরকারি প্রতিষ্ঠান। অপারেশন প্রসিডিউর বিলিং এবং এগুলো সবগুলোকে নবায়নযোগ্য বিদ্যুতের মূল্যহার যৌক্তিক ও প্রতিযোগিতামূলক রাখার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনরা। বলেন, বিদ্যুৎ খাত বেসরকারীকরণ করা হলে আরো বিপদে পড়বে গ্রাহক ও সরকার। অবস্থাতেই খারাপ অবস্থায় নেই এবং আপনাদেরকে প্রাইভেটাইজেশন করার কোনো প্রশ্নই ওঠে না।
প্রাইভেটাইজেশন করা হলে আমরা আরো বিপদে পড়ে যাব। বিইআরসি চেয়ারম্যান জালান আহমেদ বলেন, গণশুনানি শুধু দাম বৃদ্ধির জন্য নয়, উৎপাদন খরচ ইতিবাচক হলে দামও কমানো হতে পারে। যে প্রাইসিং শোনা যাচ্ছিল, এই প্রাইসে যদি উপরে আসে এবং একই সঙ্গে যদি রিনিউয়েবল একটা সাইজেবল ভলিউম যদি আসে, সার্টেনলি টোটাল কস্ট কমে আসবে। টোটাল কস্ট যদি কমে আসে, আমার কস্টলি পাওয়ার প্ল্যান্ট যদি উৎপাদনে না থাকে এবং যদি রিটায়ারমেন্ট প্ল্যান ঠিকভাবে বাস্তবায়ন হয়, নিঃসন্দেহে কমে আসার কথা। এদিকে এই গণশুনানিকে দাম বাড়ানোর পায়তারা আখ্যা দিয়ে গণশুনানি অনুষ্ঠান স্থলের সামনে মানববন্ধন করেছে ক্যাব। বক্তারা বলেন, বিভিন্ন সময় সংকট তৈরি করে জনগণের পকেট কেটেছে লুটেরারা, একই পথে হাঁটছে বর্তমান সরকারও। বিভিন্ন লুটেরা ব্যবসায়ীরা জনগণের পকেট কাটে, একটা সংকট তৈরি করে দাম বাড়ায়। মাত্র কদিন আগে একটা নির্বাচিত সরকার তারা জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নেবে, এটা আমাদের ভাবতে আরো কষ্ট হচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার করে দেখছি এই সরকার সেই কাজটি করছে। এ সময় বিইআরসি আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানান বক্তারা। ইনডাইরেক্টলি দিস অর দ্যাট বিদ্যুতের দাম বাড়ানোর একটা প্রক্রিয়া। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিলাসবহুল স্লিপার বাসের বড় একটি অংশই চলছে অনুমোদন ছাড়া। অভিযোগ রয়েছে বিআরটি এর কাছ থেকে সিঙ্গেল ডেকের এসি বাসের নিবন্ধন নম্বর নিয়ে অনুমোদনহীনভাবে বদলে ফেলা হচ্ছে পুরো কাঠামো। সারা দেশে বিভিন্ন ব্যানারে চলছে প্রায় ৮ শতাধিক বাস। প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এতগুলো অবৈধ যান কেমন করে চলছে? আর পুলিশ ব্যবস্থা নিতে গেলেই সামনে আসছে ডাম্পিং সংকট। মিজানুর রহমান মিন্টুর ছবিতে আরও জানাচ্ছেন কামরুল হাসান। আজ পর্যন্ত বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। বিআরটি মনে করেন আগের থেকে চোখে দেখে নেই, এতগুলো গাড়ি বের হয়েছে। এটা যে আমি ধরে এনে আটকে রাখবোটা কোথায়? রাতের আধার ভেদ করে সড়কে ছুটছে একের পর এক বিলাসবহুল স্লিপার বাস। ভেতরে আয়েশের ব্যবস্থা, আধুনিক সাজসজ্জা সবই আছে, কিন্তু নিরাপত্তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। রয়েছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও। বাংলাদেশ সড়ক পরিবহন আইন বলছে, একটি যানবাহনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসন বিন্যাস কিংবা মূল কাঠামো পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই আইনের তোয়াক্কা করছেন না স্লিপার বাস মালিকরা। অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর সাভারের বলিয়ারপুল, আমিনবাজার, ডেমরা, যাত্রাবাড়ি এলাকায় গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন বাসের বডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে তৈরি হচ্ছে নিত্য নতুন অবৈধ স্লিপার বাস। শুধু তাই নয়, মালিকের চাহিদা মতো এসব ওয়ার্কশপে বাসের বডির আকার, আকৃতি পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে। যুক্ত করা হচ্ছে অতিরিক্ত বেড ও আসন, যার কোনোটি বিজ্ঞানসম্মত নয়। পাশের দেশ ভারত থেকে নিম্নমানের অশোক লিল্যান্ড, টাটা ও আইচার ব্র্যান্ডের চেসিস আমদানি করে তৈরি করা হয় বাস। এতেও রয়েছে বড় ধরনের জালিয়াতি। কাগজে কলমে আমদানির সময় একটি নন এসি বাসের চেসিসের আকৃতি দৈর্ঘ্যে 22 ফুট, প্রস্থে 6 ফুট এবং উচ্চতায় 8 ফুট থাকলেও এই পরিমাপ মানছেন না বাস মালিকরা। ওয়ার্কশপে বডি প্রস্তুত করার সময় তা হয়ে যাচ্ছে দৈর্ঘ্যে 32 থেকে 38 ফুট, প্রস্থে 8 থেকে 10 ফুট আর উচ্চতায় 10 থেকে 12 ফুট। যেভাবে টাকা দেয় ওইভাবে আর কি আমাদের কাজ হয়। অভিযোগ রয়েছে, বিআরটি এর অনুমোদন ছাড়াই এসব পরিবর্তন করা হলেও অনেক বাসের রয়েছে বৈধ নিবন্ধন নম্বর। মূলত কাগজে কলমে এসি বাস দেখিয়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেয়ার পর ওয়ার্কশপে সেই বাসকে পুনরায় এসি স্লিপারে রূপান্তর করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প ধারণ ক্ষমতার চেসিসের উপর অতিরিক্ত বডি সংযোজনের ফলে নষ্ট হয় বাসের স্বাভাবিক ভারসাম্য। ফলে সামান্য বাতাস, গতি ও বৈরী পরিবেশে এসব বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে, ঘটে প্রাণহানি। সিঙ্গেল ডেকের বডি বানিয়ে বিআরটিতে এনে সেটা নিবন্ধন নিচ্ছে। নিবন্ধন নেওয়ার পর তারা করছে কি, এই বডি খুলে ফেলে সেই বডিকে আবার মডিফাই করে ডাবল ডেকার বানিয়ে ফেলছে। পুরো বডি সহ পরিবর্তন হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য প্রশস্ত কিছুই ঠিক নাই, সেন্ট্রয়েডটা অনেক উপরে উঠে যাচ্ছে। এই কারণে আমরা যখন দেখি এই বাসগুলো মহাসড়কে চলছে, অনেকটা দোলনার মতো দোল খাচ্ছে। স্লিপার বাসের এমন দৌরত্ব নিয়ে ভ্রুক্ষেপ নেই বিআরটিএর। সারা দেশে কি পরিমাণ এসি স্লিপার বাস চলাচল করছে তারও কোনো সঠিক হিসেব নেই সংস্থাটির কাছে। বরং অভিযোগ রয়েছে, সংস্থাটির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর অবৈধ আর্থিক সুবিধার বিনিময়ে ক্যান্সারের মতো বাড়ছে এসব বাসের সংখ্যা। রেজিস্ট্রেশন নেওয়ার সময় কিন্তু আপনার নর্মাল বাসে ছিল,
পরবর্তীতে তারা একটা বডি চেঞ্জ করে ওটা করছে এবং যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, যেখানে পাচ্ছি যে এই গাড়িগুলো স্লিপার করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে পুলিশ বলছে, ডাম্পিংয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় কেবল জরিমানা আদায় করে ছেড়ে দিতে হচ্ছে অনুমোদনহীন বাসগুলোকে। আমাদের ডাম্পিং গ্রাউন্ডগুলো এখন উপচে পড়া অবস্থা, আমার আসলে এগুলো রাখার মতো কোনো ক্যাপাসিটি কিছু নাই। বিষয়গুলো অনেক গভীর একটা সমস্যা, যার পুরো সমাধানটা আমাদের হাতে নাই। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুমোদনহীনভাবেই রাজধানীতে তৈরি হচ্ছে এসব স্লিপার কোচ। দেশের বাইরে থেকে চেসিস আমদানি করে সেই চেসিসের যে নির্ধারিত পরিমাপ রয়েছে তা পরিবর্তন এবং পরিবর্ধন করে তৈরি করা হয় এসব স্লিপার কোচ, যার ফলে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল এদিকে নজর দেবে কখন? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিআরটির অভিযান বন্ধ ও সরকারি অনুমোদনের দাবিতে বিক্ষোভ করেছেন স্লিপার বাসের শ্রমিক, চালক ও মালিকরা। দুপুরে রাজধানীর বনানীতে বিআরটির প্রধান কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় স্লিপার বাস বন্ধ না করে বৈধতা দেওয়ার দাবি জানান তারা। পরে বিআরটিএর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন স্লিপার বাস মালিক সমিতির সদস্যরা। বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, স্লিপার বাস মালিক সমিতির সঙ্গে আলোচনায় বসবে বিআরটিএ, তবে আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। মহাসড়কের গাড়িটা চলবে নীতিমালার মধ্যে দিয়ে। হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন চলছে, মন্ত্রণালয়ে আমাদের সমস্ত কিছু প্রক্রিয়াধীন চলছে। এটা শেষ হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত আসা পর্যন্ত আমাদের বিএডটি কোনো অভিযান করতে পারবে না। দেশীয় বা রাষ্ট্রীয় যে আইন আছে যেমন সকলের জন্যই সমান, আমি বিশ্বাস করি আইনের প্রতি সকলেই শ্রদ্ধাশীল থাকবেন। ওনারা স্মারকলিপি দিয়েছেন, ধন্যবাদ। আমরা বিষয়টা শেয়ার করবো, আলাপ করবো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে, অথচ পুরনো লাইন রক্ষণাবেক্ষণে একাধিকবার সতর্ক করা হয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। গুরুত্ব না দেয়ায় কার্গো ভিলেজে আগুনের ঘটনায় প্রশ্ন ওঠে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার বিষয়ে। এছাড়া নেতিবাচক প্রভাব পড়ে এভিয়েশন খাতে। দায়িত্বরতরা ঘটনার দায় এড়াতে পারেন না বলে মনে করেন অংশীজনরা। কাজল আবদুল্লাহর 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মেজানুর রহমান মিন্টু। বৈদ্যুতিক নিরাপত্তায় ঝুঁকির বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে না নেওয়ার কারণেই 2025 সালের অক্টোবরে আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে। লেলিহান শিখায় পুড়ে ছাই হয় সব মালামাল। ওই কার্গো ভবনের বেশ কিছু নথির তথ্য আসে সময় সংবাদের হাতে। অগ্নিকাণ্ড এড়াতে 2024 সালে জানুয়ারিতে পুরনো লাইন সংস্কারে সিভিল এভিয়েশনের প্রকৌশল বিভাগে চিঠি দেয় বাংলাদেশ বিমান। একই স্মারক ধরে পুনরায় সতর্কতামূলক চিঠি দেয়া হয় 2025 সালের মে মাসেও, যেখানে উল্লেখ ছিল বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও। ওই ঘটনায় ফায়ার সার্ভিস সহ তদন্ত করে কয়েকটি সংস্থা। দমকল বাহিনী বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নির্বাপন করতে আপনারা জানেন প্রায় 48 ঘন্টার মতো সময় লাগে। আমাদের তদন্তে আমরা দেখতে পাই শর্ট সার্কিটের কারণে আগুনটার সূত্রপাতটা হয়। সব তথ্য জানার পরও স্রেফ গাফিলতি নাকি পরিকল্পিত অবহেলা ছিল, এ নিয়ে প্রশ্ন আছে বিভিন্ন মহলে। সতর্কতামূলক চিঠি পাওয়ার পর কি পদক্ষেপ নিয়েছিল বেবিচক তা জানতে সংস্থার প্রকৌশল দপ্তরের সময় সংবাদ, কিন্তু দেখা করেননি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। উল্টো জানানো হয় ঊর্ধ্বতনদের নির্দেশে কথা বলা বারণ। বিষয়টি নিয়ে একাধিকবার দপ্তরে গিয়েও দেখা করা সম্ভব হয়নি সংস্থা প্রধানের সঙ্গে। তবে বেবিচকের নির্দেশনায় লিখিতভাবে প্রশ্ন দেওয়ার পর একজন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হলেও এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। যদিও বেবিচক মেম্বার অফিসের প্রশ্ন ছিল, এতদিন পর কেন ফলো আপ? হঠাৎ কার্গোটা নিয়ে আপনারা হঠাৎ নিউজ করছেন কেন? একটা আপডেট, ফলো আপ তো ওটার আগের তারা একটা হচ্ছে ইনকোয়ারি ফলো আপ, আর একটা হচ্ছে হোয়াট ইজ নেক্সট, এখন কি হচ্ছে সেটা হচ্ছে ফলো আপ। স্বীকার করুক বা না করুক, অংশীজনরা মনে করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘটনার দায় এড়াতে পারে না। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তখন এটা কে কার ঘাড়ে দোষ চাপাবে? বিমান বলে যে না আমরা দায়ী না, এটা সিভিল এভিয়েশন দায়ী। সিভিল এভিয়েশন বলে যে না আমরা দায়ী না, এটা বিমান দায়ী। যদিও এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, ট্রান্সপারেন্সি নাই আর কি। দায়িত্ব জ্ঞানহীনতার একটা মানে জ্বলন্ত উদাহরণ এটা আর কি। আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল শুধু একটি পণ্য সংরক্ষণাগারই নয়, এটিকে জাতীয় বাণিজ্য ও বিমান নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঝুঁকির বিষয়টি আগে থেকে জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি সিভিল এভিয়েশন। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আইক্যাওয়ের নির্দেশনা অনুযায়ী
প্রতি বছর দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখে সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে প্রশ্ন হলো, শুধু কি উড়োজাহাজ আর টার্মিনালের নিরাপত্তা নিশ্চিতই করবে, নাকি পুরো এয়ারপোর্ট চত্বরের অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখার দায়িত্ব সংস্থাটির? সে প্রশ্নের উত্তর খতিয়ে দেখার দায়িত্ব দিচ্ছি সরকারকেই। শাহজালাল বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 2 দিনেই শেষ মাকাই টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিফলে গেল শরীফুলের রেকর্ড। সিরিজ শেষ 1-1 সমতায়। চলতি বছরেই 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি আরও জানান, প্রতিটি জেলায় 60টি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 17 বছরের কোনো নতুন ডাক্তার নিয়োগ হয় নাই, যেই পরিমাণ আমাদের দরকার। এখন আমরা 5,000 ডাক্তার নিতে যাচ্ছি, সকল ফর্মালিটি শেষ হয়ে গেছে। 2,500 নার্স নিতে যাচ্ছি নতুন, 2,500 ফার্মাসিস্ট নিতে যাচ্ছি। ওভার অ্যান্ড এবাভ আরও 2,500 নার্স অলরেডি ইন্টারভিউ চলছে পিএসসিতে আরও ডাক্তারদের ইন্টারভিউ চলছে। আমরা আশা করি আগামী 1 বছরের ভিতরে উইল হ্যাভ এ ভেরি গুড বাঞ্চ অফ ডাক্তার্স। শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ে কারিগরি ট্রেনিং সেন্টার ও ভাষা শিক্ষার সুযোগ তৈরির তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সকালে রাজধানীর টেকনিক্যাল এডুকেশন ফোরামের সেমিনারে মন্ত্রী জানান, বিদেশে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। নতুন 4টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কাজ হাতে নিয়েছে সরকার। পাশাপাশি বুয়েটের বাজেট আরও বাড়িয়ে সক্ষমতা বৃদ্ধির কথাও জানান শিক্ষামন্ত্রী। চায়না হিউজ অপরচুনিটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ জানি না, কাজ জানি না। জাপান বসে আছে টেকনিক্যাল এডুকেশনে নেওয়ার জন্য, আমরা তাদের ল্যাঙ্গুয়েজ দিতে পারি না, আমরা তাদের কাজ দিতে পারি না। সো দিস ইজ দ্য হিউজ অপরচুনিটি। এই অপরচুনিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। কৃষি কাজে জড়িত জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল করা গেলে দেশের অর্থনীতিও স্থায়ীভাবে শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাকুয়াকালচার নলেজ ডে 2026-এর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে খাদ্য উৎপাদনে ঘাটতি নেই, তবে গুণগত মানসম্পন্ন খাদ্য উৎপাদন বড় চ্যালেঞ্জ। অর্থনীতি আরও এগিয়ে নিতে মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের বিকল্প নেই জানিয়ে মন্ত্রী বলেন, মাছের উৎপাদন আরও বাড়াতে হবে, তবে উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপোষ করা চলবে না। আমরা যদি এক্সপোর্ট করতে চাই, আমরা যদি ইকোনমিকে ডেভেলপ করতে চাই, আমাদেরকে অ্যাগ্রো বেসড প্রোডাক্ট এক্সপোর্ট করতে হবে। অ্যাগ্রো বেসড প্রোডাক্ট এক্সপোর্ট করতে হলে আমাদেরকে মানসম্মত অ্যাগ্রো বেসড প্রোডাক্ট উৎপাদন করতে হবে। অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন থেকে বেরিয়ে এসে কতটুকু প্রাকৃতিকভাবে এর সমস্যাগুলির সমাধান দেওয়া যায়, এদিকে বোধহয় আরও একটু নজর দেওয়া উচিত। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এমন অভিযোগ করেন তিনি। এনবিআর-এর যে কাঠামোগত সংস্কারের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, ট্যাক্স জিডিপি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি মিটিং শুরু হতে না হতেই মাননীয় অর্থমন্ত্রী পজিটিভ ছিলেন, কিন্তু সরকার দলীয় একাধিক সদস্য আমরা দেখেছি আবারই একই কথা, যে মিটিং তাড়াতাড়ি শেষ করা হোক। সরকার দলীয় কিছু সদস্য এই কমিটিটাকে একটা অলংকারিক কমিটি হিসাবে নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এনবিআর বিষয়ের এই ধরনের কমিটিতে যদি এই ধরনের কথা বলা হয়, একসময় আমি বলতে বাধ্য হয়েছি যে এই মিটিংকে আমি আসলে আপনাদের সিদ্ধান্তের সাথে আমি একমত হতে পারলাম না। বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগিতা ও বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ অধিবেশনের আদলে বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনায় আরও বলেন, আধুনিক অর্থনীতির দেশ গড়া এককভাবে সম্ভব নয়।
যুদ্ধ সংঘাত সংকট সম্ভাবনায় কিভাবে কাজ করে জাতিসংঘ? সব দেশকে নিয়ে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় কী বা করণীয়? পরিবর্তনশীল বাস্তবতায় সার্বজনীন এই সংস্থাটির কাজের পরিধি নিয়ে পরিষ্কার ধারণার জন্যই ছায়া সংসদের অধিবেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সিনেট ভবনে 4 দিন ধরে চলে ছায়া জাতিসংঘের এই আয়োজন। এতে শিক্ষাবিদ, বিভিন্ন দেশের কূটনৈতিক সহ পেশাজীবী বিশিষ্টজনদের উপস্থিতিতে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে জাতিসংঘের বিভিন্ন কমিটির আদলে আলোচনা, বিতর্ক ও প্রস্তাব উত্থাপন করেন। অর্থমন্ত্রী বলেন, আধুনিক অর্থনীতির দেশ গড়ে তোলা একার পক্ষে সম্ভব নয়। Democratization of the economy, not just democratization of the politics. Democratization of politics will not do well without the democratization of the economy. Meaning, every citizen of Bangladesh should be able to participate in the economic activities of the country, and also the benefit of the economy should reach all the citizens of the country. এই আয়োজনের সমাপনী সেশনে অংশগ্রহণকারীদের মধ্যে সেরাদের হাতে উঠে কৃতিত্বের পুরস্কার। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে, এমনটাই দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার গ্যালিবাফ। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বন্ধ থাকলেও অব্যাহত রয়েছে বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নিলে ভূমিকম্পের মতো পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ইরানের প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ না দেওয়ার সতর্কবার্তা দিয়ে বলেছেন, কেউ সহযোগিতা করলে তাদের স্বার্থেও আঘাত হানবে তেহরান। এমনকি হরমুজ প্রণালী দিয়ে 1 ফোঁটা তেলও বের হতে না দেয়ার এবং বিকল্প তেল রপ্তানি পথেও হামলার হুমকি দিয়েছেন তিনি। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে মার্কিন নতুন উদ্যোগকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়েছে তেহরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, জনগণের জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে যুক্তরাষ্ট্রের চাপ মেনে নেওয়া হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে। অন্যদিকে হরমুজে চলাচল কমে যাওয়ায় বিকল্প পথ তৈরির পরিকল্পনাও করছে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ দীর্ঘায়িত হলেও প্রস্তুতিতে এগিয়ে থাকার দাবি ইরানের। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের মধ্যেও অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বন্ধ হয়নি, বরং 3 গুণেরও বেশি বেড়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা USS আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে এটি পাঠানো হয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে উত্তেজনা কমানো, ইরান ওমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের বাস্তবায়ন পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। 2 দিনেই শেষ ম্যাকাই টেস্ট। ইনিংস ও 51 রানের ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিফলে গেল শরীফুলের রেকর্ড। 2 ইনিংসে 10 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ মিচেল স্টার্ক। সিরিজ সেরাও হয়েছেন তিনি। টেস্ট সিরিজ শেষ হলো 1-1 সমতায়। ম্যাকাই থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। ডারউইন থেকে ম্যাকাই 1 সপ্তাহের ব্যবধানে দৃশ্যপট বদলে গেল 180 ডিগ্রি। ডারউইনের আত্মবিশ্বাস থাকলো না ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সের সামনে স্রেফ ধসে পড়ল নাজমুল হোসেন শান্তর দল। 750 বলের টেস্টে দ্বিতীয় দিনেই ইনিংস ও 51 রানের ব্যবধানে টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরল স্বাগতিক অস্ট্রেলিয়া।
ম্যাকাই টেস্টে টাইগারদের জন্য লড়াইয়ের একমাত্র প্রাপ্তি ছিলেন পেসার শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের আগুন ঝরা বোলিংয়ে প্রথম ইনিংসে 210 রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। 48 রানে 7 উইকেট নিয়ে সফরকারী যে কোনো বোলারের সেরা বোলিংয়ে রেকর্ড করেন শরীফুল। ক্যামেরুন গ্রিনের বুক চিতিয়ে করা ইনিংসেরা 67 আর শেষ দিকে টেলেন্ডারদের লড়াইয়ে ভর করে 146 রানের লিড তোলে অজিরা। তবে সেই লিডের জবাব দিতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস রূপ নেয় চরম বিপর্যয়ে। বল হাতে দ্বিতীয় ইনিংসে তাণ্ডব চালান মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স। স্টার্কের গতি আর সুইংয়ে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। আগের ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আরও 4 উইকেট তুলে নিয়ে ম্যাচে 10 উইকেটের কোটা পূর্ণ করেন স্টার্ক। ক্যারিয়ারে দেশের মাটিতে এটিই তার সেরা বোলিং ফিগার। স্টার্কের সাথে যোগ দেন অধিনায়ক প্যাট কামিন্সও। মাত্র 3 ওভার বল করে 10 রান খরচায় শিকার করেছেন গুরুত্বপূর্ণ 3 উইকেট। দায়িত্বজ্ঞানহীন শটে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে 64 আর দ্বিতীয় ইনিংসে অল আউট হয় মাত্র 95 রানে। 21 বছরের ইতিহাসে টেস্টের 2 ইনিংসে কোনো দলের 100 রানের নিচে অল আউট হওয়ার ঘটনা এটাই প্রথম। সিরিজে 1-1 সমতায় শেষ করলেও ব্যাটিং ব্যর্থতার পুরনো ক্ষত নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ডারউইনে 11টি সেশনে আধিপত্য দেখানো বাংলাদেশ ম্যাকাইতে এসে একেবারে ভিন্ন রূপ। ব্যাটসম্যানরা যেন পড়েছিলেন দুর্বোধ্য ভূমিতে, একেবারে কুল কিনারাই খুঁজে পাচ্ছিলেন না। 1.5 দিন যাওয়া লড়াইটা করেছে বাংলাদেশ, সেটাও শরীফুল ইসলামের পেসের কল্যাণে। সাদা পোশাকে এখন যদি ধারাবাহিক পারফর্ম করতে হয় টাইগারদেরকে, এই ব্যাটিংয়ে যে ব্যাপক উন্নতি আনতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই বিষয়টা নিয়ে টিম ম্যানেজমেন্ট কতটা ভাববেন সেটাই এখন দেখার বিষয়। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকাই, অস্ট্রেলিয়া। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। দায়িত্ব নিলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দেশে সত্যিকার গণতন্ত্র ফেরাতে চায় সরকার। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, ইতিহাস ঐতিহ্য ধরে রাখার আহ্বান। রাজকীয় আয়োজনে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার, কুশল বিনিময় আর দাপ্তরিক কাজে কাটল দায়িত্বের প্রথম দিন। এবং নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন, পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। অপারেশনাল স্থাপনা পরিদর্শন। এই ছিল 5টার সময় সংবাদের পর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।